ছদ্মবেশী সিংহ, হ্যাঁ, এই নামেই তাকে সবাই চিনত। আজকের গল্পটা প্যারা স্পেশাল ফোর্সের মেজর মোহিত শর্মার, যার সাহসিকতার কাহিনী যে কোনো সিনেমাকেও হার মানায়। চলুন এই অসাধারণ জীবনের গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার দৃশ্যটা। সময়টা ২০০৪ সালের মার্চ মাস। শ্রীনগরের এক পাহাড়ের ওপর ছোট্ট একটা কেবিন। সেখানে ইফতিকার ভাট নামের এক ব্যক্তিকে বন্দুকের মুখে ধরে রেখেছে হিজবুল মুজাহিদিনের দুই কুখ্যাত সন্ত্রাসী, আবু তোরা আর আবু সাবজা। তাদের একটাই প্রশ্ন, সে আসলে কে? কিন্তু কে এই ইফতেকার ভাট, যার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই? আসলে এই পরিচয়টা ছিল একটা ছদ্মবেশ। পর্দার আড়ালে তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা একজন এলিট কমান্ডো, মেজর মোহিত শর্মা। আর এটা ছিল তার ২ মাস ধরে চলা এক মারাত্মক বিপজ্জনক মিশনের ক্লাইম্যাক্স। তো এই যে এত বড় একটা ঝুঁকি নিলেন, এই মানুষটা কে ছিলেন? তার এই অবিশ্বাস্য সাহসের উৎসটা কোথায়? চলুন একটু পেছন থেকে ঘুরে আসা যাক, দেখা যাক কোন সংকল্প তাকে সব বাধা টপকে সেনাবাহিনীতে আসতে অনুপ্রাণিত করেছিল। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নটা মোহিতের জন্য কিন্তু মোটেও সহজ ছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তার বাবা মা চাননি তিনি এই ঝুঁকিপূর্ণ পথে আসুন। তাই তিনি যখন এনডিএ পরীক্ষায় পাশ করলেন, তারা তাকে রেজাল্টের কথা জানাননি। কিন্তু মোহিতের জেদ ছিল দেখার মতো। তিনি নিজে ইউপিএসসি অফিসে ফোন করে সবটা জানতে পারেন এবং কাউকে কিছু না বলেই ইন্টারভিউ দিতে চলে যান। আর বলা বাহুল্য, সেখানেও তিনি সিলেক্টেড হন। কিন্তু তার সামনে এসে দাঁড়ালো আরেকটা বড় চ্যালেঞ্জ। মেডিকেলে গিয়ে দেখা গেল তার ওজন ৬ কেজি কম, হাতে সময় মাত্র ৪ সপ্তাহ। এই অসম্ভবকে সম্ভব করতে এগিয়ে এলেন তার মা। তিনি ছেলের জন্য এমন এক ডায়েট প্ল্যান বানালেন যেখানে রোজ থাকত ২-৩ লিটার দুধ, হাই প্রোটিন খাবার আর ১ ডজনেরও বেশি কলা। অবিশ্বাস্য হলেও সত্যি, মোহিত ৪ সপ্তাহে ৮ কেজি ওজন বাড়িয়ে মেডিকেলের বাধাও পার করে ফেলেন। আচ্ছা, সেনাবাহিনীতে তো যোগ দিলেন, কিন্তু সেখান থেকে দেশের সবচেয়ে এলিট ফোর্সের একজন হয়ে ওঠার পিছনেও একটা দারুণ গল্প আছে। একটা ঘটনা তার ক্যারিয়ারের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। ঘটনাটা ২০০১ সালের অপারেশন পরাক্রমের সময়ে। তিনি প্রথমবার প্যারা এসএফ কমান্ডোদের অবিশ্বাস্য সাহস একেবারে কাছ থেকে দেখেন। তাদের সেই বীরত্ব তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি মনে মনে ঠিক করে ফেলেন তাকেও এই সিংহদের একজন হতেই হবে। পথটা কিন্তু সহজ ছিল না। প্রথম চেষ্টায় ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়ার পাত্র ছিলেন না। ২০০৩ সালে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি অবশেষে 1 প্যারা এসএফের গর্বের মেরুন ব্যারেট অর্জন করেন। তো এবার আসা যাক তার কেরিয়ারের সবচেয়ে বিখ্যাত সেই আন্ডারকাভার মিশনে। মিশনটা ছিল কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের ২ টপ লেভেল সন্ত্রাসীকে নির্মূল করা। এই দুজনই তখন উপত্যকার প্রায় সব হামলার মূল চক্রে ছিল। প্ল্যানটা যতটা না সাহসী, তার চেয়েও বেশি ছিল নিখুঁত। ভাবুন একবার, তিনি নিজের একটা নতুন পরিচয় তৈরি করলেন। নাম নিলেন ইফতিখার ভাট। চুল দাড়ি বড় করে পুরো ভুলই পাল্টে ফেললেন। একটা বিশ্বাসযোগ্য গল্প বানালেন যে আর্মি তার ভাইকে মেরে ফেলেছে আর এখন সে প্রতিশোধ চায়। শুধু তাই নয়, জঙ্গিদের বিশ্বাস অর্জনের জন্য একটা আর্মি চেকপোস্টে অ্যাটাকের নিখুঁত কিন্তু নকল প্ল্যানও তাদের দেন। এভাবেই তিনি তাদের সাথে ২ সপ্তাহ কাটান, তাদের মনস্তত্ত্ব বোঝেন এবং সব গোপন তথ্য জোগাড় করেন। আর ঠিক ২ সপ্তাহ পর আমরা গল্পের সেই প্রথম দৃশ্যে ফিরে আসি। জঙ্গিরা ঠিক করে তাকে শেষবারের মতো একবার পরীক্ষা করে দেখবে। তারা সরাসরি তার দিকে বন্দুক তাক করে জানতে চায় তার আসল পরিচয়। মেজর শর্মা বুঝে গেছিলেন এবার একটা এসপার হবে, কিন্তু তিনি এক বিন্দু ঘাবড়ালেন না। তার আত্মবিশ্বাসী উত্তরে জঙ্গিরা কিছুক্ষণের জন্য শান্ত হয় এবং কফি বানানোর জন্য পিঠ ফিরায়। আর ঠিক ওই ১ সেকেন্ডের সুযোগেই মেজর শর্মা তার লুকানো পিস্তল বের করে দুজনকেই খতম করে দেন। ভারতীয় সেনাবাহিনীর একটা বড় মাথা ব্যথা সেই মুহূর্তে দূর হয়ে যায়। এই ঘটনার পর কয়েক বছর কেটে যায়। সালটা ২০০৮ অক্টোবর মাস। মেজর শর্মাকে আবার কাশ্মীরে ডেকে পাঠানো হলো। আর এটাই হতে চলেছিল তার জীবনের শেষ এবং সবচেয়ে বীরত্বপূর্ণ অপারেশন। ২১শে মার্চ ২০০৯ দিনটা তার জীবনের শেষ যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়ায়। তার দল জঙ্গিদের খোঁজে হ্যাফ্রেদা জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল। আর ঠিক তখনই তারা একটা অ্যাম্বুশের মধ্যে পড়ে যায়। পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। একদিকে তার দল এগোচ্ছে একটা খোলা ঢাল বেয়ে, যেখানে লুকানোর মতো প্রায় কোনো জায়গাই নেই, আর অন্যদিকে জঙ্গিরা পাহাড়ের ওপর থেকে সুবিধাজনক পজিশনে বসে বৃষ্টির মতো গুলি চালাচ্ছে। ফায়ারিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দলের একজন কমান্ডো নেত্র সিং শহীদ হন।
মুহূর্তের মধ্যে মেজর শর্মা বুঝতে পারেন তারা কি ভয়ঙ্কর বিপদে পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে বাকিদের কভার নেওয়ার নির্দেশ দেন। নিজের টিমকে বাঁচাতে মেজর শর্মা যা করেছিলেন তা অবিশ্বাস্য। তার দল যখন নিরাপদ জায়গায় সরে যাচ্ছিল, তিনি একাই সামনে দাঁড়িয়ে থেকে তাদের জন্য কভার ফায়ার দিতে থাকেন। তার বাহুতে গুলিও লাগে, কিন্তু তিনি থামেননি। তার একটাই কথা ছিল, তোমরা যাও, আমি পরে আসছি। যুদ্ধের মোড় ঘুরে গেল ঠিক তখন যখন তাদের মাল্টি গ্রেনেড লঞ্চার বা MGL অপারেটর গুলিবিদ্ধ হলেন। মেজর শর্মা কিন্তু এক মুহূর্ত ভাবেননি। নিজেই সেই ভারী অস্ত্রটা তুলে নিলেন এবং একটার পর একটা মোট 6টা গ্রেনেড ছুঁড়ে 4 জন সন্ত্রাসীকে খতম করে দিলেন। তার এই ভয়ঙ্কর আক্রমণে শত্রুপক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু কভার নেবার জন্য এগোতে গিয়েই তিনি গুলিবিদ্ধ হন মারাত্মকভাবে। কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত তার একটাই চিন্তা ছিল, তার দল, তার মিশন। তার শেষ কথাগুলো ছিল, লড়াই চালিয়ে যেতে হবে এবং একজন সন্ত্রাসীও যেন পালাতে না পারে। তো এই অপারেশনের শেষটা কি হল, আর মেজর শর্মার এই সর্বোচ্চ আত্মত্যাগ কিভাবে সম্মান পেল, চলুন দেখে নেওয়া যাক। তার এই অকল্পনীয় বীরত্বের জন্য মেজর মোহিত শর্মাকে মরণোত্তর অশোক চক্র দেওয়া হয়। এটা ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের সম্মান, যা শুধুমাত্র বিরলতম সাহসিকতার জন্যই প্রদান করা হয়। এই ভয়ঙ্কর লড়াইটা চলেছিল টানা 5 দিন ধরে। শেষ পর্যন্ত 12 জন সন্ত্রাসীর সবাইকে খতম করা হয়। কিন্তু এই সাফল্যের জন্য ভারতকে হারাতে হয়েছিল মেজর মোহিত শর্মা সহ 7 জন বীর সেনাকে। তার বয়স ছিল তখন মাত্র 31 বছর। মেজর মোহিত শর্মার মতো মানুষদের গল্পগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় যে দেশপ্রেম আর আত্মত্যাগ মানে ঠিক কী। আমরা হয়তো অনেক কিছু করতে পারব না, কিন্তু তাদের এই গল্পগুলো বাঁচিয়ে রাখা, তাদের সাহসিকতার কথা বলা, এটাই আমাদের কর্তব্য। কারণ আসল হিরো তো তারাই,